নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে এসেছি, যেটার নাম হলো আজও যার রহস্য, হেমেন্দ্র কুমার রায়ের লেখা। তাহলে শুরু করি। ফ্রান্সের ইতিহাসে সবথেকে রহস্যজনক প্রেতের আগমন ঘটেছিল সম্ভবত মেরি অ্যান্টোনিয়েটের উপস্থিতি। ভার্সাইয়ের প্রাসাদ সংলগ্ন বাগানে দুজন সম্ভ্রান্ত ইংরাজ মহিলা একবার হারিয়ে যান। সেই বাগানে প্রকাশ্য দিবালোকে তারা কাকে দেখেছিলেন? ম্যারি অ্যান্টোনিয়েটকে? নাকি এসবই তাদের দেখার ভুল? এটি একটি আশ্চর্যজনক ঘটনা, যার রহস্য আজও আমাদের কাছে অনাবিষ্কৃত। কিন্তু তদানীন্তকালে এই ঘটনা খুব আলোড়ন তুলেছিল, এ কথা সবাই স্বীকার করেছেন। পরবর্তীকালেও সেই দুই ইংরাজ রমণীর চাক্ষুষ অভিজ্ঞতাকে কেন্দ্র করে কিছু গবেষণা নতুন করে আলোকপাত করলেও সত্যিই সেদিন মেরি অ্যান্টোনিয়েট এসেছিলেন কি না তা আজও রহস্য এবং সন্দেহের পর্যায়ে রয়ে গেছে। ভার্সাইয়ের বাগানে সেদিন দুই মহিলা যা দেখেছিলেন তা নির্ভরযোগ্য সত্য কি না তা কেউ হলফ করে বলতে না পারলেও গবেষকরা যে এই দুই প্রত্যক্ষদর্শীর বিবরণকে এত মূল্য কেন দিয়েছিলেন তাও একটি ভাববার বিষয়। এই দুই মহিলা ছিলেন পেশায় সম্মানিতা, বয়স এবং বংশমর্যাদায় ছিলেন রানী ভিক্টোরিয়ার সমগোত্রীয়া। এদের একজনের নাম শার্লো অ্যানি মোবারলি। তিনি জন্মগ্রহণ করেন 1846 সালে। 15টি ভাই বোনের মধ্যে তিনি দশম। লেখাপড়াতেও তিনি ছিলেন উচ্চশিক্ষিতা, মেধায় ছিলেন অত্যন্ত তীক্ষ্ণ। এর জন্য তার পারিবারিক পরিবেশ তাকে খুবই সাহায্য করেছিল। বাবা ছিলেন উইনচেস্টার কলেজের কৃতি প্রধান শিক্ষক এবং স্যালিসবেরির বিশপ। অন্য ইংরেজ মহিলার নাম ছিল এলিনোর জর্ডেন। বংশমর্যাদায় তিনিও খুব একটা হেলাফেলার নন। তার পিতা ছিলেন ডার্বিশায়ারের অন্তর্গত অসবর্নের ধর্মযাজক। যাই হোক, শার্লোর সঙ্গে জর্ডেনের বয়সের বেশ কিছু পার্থক্য সত্ত্বেও দুজন ছিলেন দুজনের পরম মিত্র। 1866 সাল। মিস মোবারলি অক্সফোর্ডের সেন্ট হুগস হলে অধ্যক্ষা হয়ে এলেন। তখন তার বয়স 40। বিবাহ করেননি। দিন-রাত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন। অবসর সময় কাটান দেশ ভ্রমণে। সেন্ট হুগস হলটি ছিল মেয়েদের আবাসিক হস্টেল। বিদেশ থেকে বা দূর দূর অঞ্চল থেকে যারা লেখাপড়া করতে আসতো তারাই ওখানে বসবাস করত। রাশভারী অধ্যক্ষা হিসেবে মিস মোবারলিকে প্রত্যেকেই বেশ সমীহ করে চলত। দেখতে দেখতে অনেকগুলো বছর ওই হস্টেলে প্রধান অধ্যক্ষা হিসেবে কাটিয়ে দিলেন মিস মোবারলি। আসলে তিনি হয়তো ওই পেশাটিকে মনে প্রাণে ভালোবেসেছিলেন, তাই এতদিন তার মধ্যে কোনো কর্মশৈথিল্য আসেনি। কিন্তু বয়স সবসময় মনের ইচ্ছা পূরণ করে না, শরীর এসে বাদ সাধে। দেখতে দেখতে প্রায় 55 বছর বয়স হয়ে গেল। কর্তৃপক্ষের কাছে তিনি আবেদন জানালেন এক সহকারিনীর জন্য। আবেদন মঞ্জুর হল। নতুন সহকারিনী হয়ে এলেন মিস জর্ডেন। মিস মোবারলির থেকে ইনি বয়সে অনেক ছোট। জর্ডেনকে প্রথম সাক্ষাতে মোবারলি বেশ ভালো লাগলো। বেশ চটপটে আর কর্তিকর্মা। তবুও হস্টেল কর্তৃপক্ষের নির্দেশে উভয়কে একই সঙ্গে একটি ছোট্ট ভ্রমণে বের হতে হলো। ঠিক হলো 15 দিনের ছুটিতে উভয়ে প্যারিস যাবেন। যদিও মিস জর্ডেনের অনেকবারই প্যারিস ভ্রমণ করা ছিল, তবুও তিনি নতুন সহকর্মিনীর সঙ্গিনী হলেন, কারণ মিস মোবারলির একবারও প্যারিস যাওয়া হয়নি। বলা বাহুল্য, জর্ডেন ছিলেন বেশ মিশুকে ধরনের মহিলা, আর মোবারলির তো মিস জর্ডেনকে ভালোই লেগেছিল। ট্রেনে ওঠার পর উভয়ের বন্ধুত্ব হতে বেশি সময় লাগলো না। এরপরের কাহিনী সেই ঐতিহাসিক রহস্যময় ভ্রমণ বৃত্তান্ত। সেই বৃত্তান্ত শোনার আগে আমার মনে হয় একবার ইতিহাসের পাতায় কিছুক্ষণের জন্য ঘুরে আসা দরকার। ম্যারি অ্যান্টোনিয়েটের জীবন ইতিহাস সামান্য জানা থাকলে পরবর্তী কাহিনীর রহস্যময়তা অনুধাবন করতে সাহায্য করবে। ম্যারি অ্যান্টোনিয়েট পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। বিশেষ করে ফ্রান্সের ইতিহাসে তৎকালীন সভ্যতায় ম্যারি অ্যান্টোনিয়েট রানী হয়েও
জীবদ্দশায় তিনি জনখ্যাতি পাননি, বরং জনমানসে তিনি ছিলেন বিলাসী, খামখেয়ালী এবং হঠকারিণী। মেরি অ্যান্টোনিয়েট যখন ফ্রান্সের রানী, তখন ফ্রান্সের ঘোর দুর্দিন। ফ্রান্সের জনগণ মনে করত তাদের দুঃখ দুর্দশার জন্য রানীর দায়িত্বও কিছু কম ছিল না। 1755 সালের 2 নভেম্বরে অ্যান্টোনিয়েট ভিয়েনায় জন্মগ্রহণ করেন। অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস এবং মারিয়া থেরেসার কন্যা ছিলেন এই ম্যারি অ্যান্টোনিয়েট। সম্রাট দুহিতা অ্যান্টোনিয়েট আজন্ম সুখ আর ভোগে লালিতা পালিতা। তার উপর বাবা মায়ের চোখের মণি তিনি। দুঃখ এবং দরিদ্রতা যে কি জিনিস সেটুকু বোঝার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই ছিল না মেরির। আর তার খোঁজ রাখার প্রয়োজনই বা কি? ফলে খুব ছোট থেকেই মেরি হয়ে উঠলেন খামখেয়ালি আর বিলাসী প্রকৃতির। যখন যেটি দরকার সেই মুহূর্তেই সেটি হাতের সামনে পাওয়া চাই, নইলে নইলে যে কি তা বলার কোনো প্রয়োজন নেই। কন্যার এই খামখেয়ালিপনা আর অতি আদুরে স্বভাব বাবা মাও লক্ষ্য করেছিলেন। তাই তারা বেশি দিন কন্যাকে নিজেদের কাছে রাখতে চাইলেন না। মাত্র 15 বছর বয়সে মেরির বিয়ে দিয়ে দিলেন। আশা করেছিলেন বিয়ের পর স্বামীর গৃহে গেলে হয়তো বা কন্যার স্বভাব পাল্টাতে পারে। বিয়ে হলো ফ্রান্সের যুবরাজের সঙ্গে। 1774 সালে ফ্রান্সের রাজার মৃত্যুর পর যুবরাজ সিংহাসনে বসলেন রাজা ষষ্ঠদশ লুইস নামে। ফ্রান্সের নতুন রানী হলেন ম্যারি অ্যান্টোনিয়েট। মেরির বাবা মা ভেবেছিলেন স্বামীর গৃহে গেলে মেয়ের হয়তো মতি ফিরবে, কিন্তু তা হলো না। 15 বছর বয়সে যুবরাজের পত্নী হলেন, আর 19 বছর বয়সে হলেন রানী। জীবনের দুঃখ কষ্টের দিক তার আর দেখা হয়নি। আশেপাশের জগতে কেবল সচ্ছলতা আর স্বচ্ছন্দের জোয়ার। 19 বছরের রানীর পক্ষে তাই বেহিসেবি হওয়া ছাড়া অন্য কোনো গতি ছিল না। নিত্য নতুন উপায়ে তিনি সুখ খুঁজে বেড়াতেন। ফ্রান্সের তখন ঘোর দুর্দিন। বিশেষ করে রাজা ষষ্ঠদশ লুইসের রাজত্বকালে সাধারণ মানুষের দুঃখ দারিদ্র্য চরমে উঠেছিল। বিশেষ করে দিনমজুর আর চাষি সম্প্রদায়ের মধ্যে অভাবের জ্বালা তীব্র আকার ধারণ করেছিল। অনাহার আর রোগ একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপর। একবেলাও পেট পুড়ে খাবার সংস্থান তাদের ছিল না। জনগণের ক্রোধ আর রোষ বেশিদিন চাপা রইল না। প্রতিদিন অবস্থা সঙ্গীন থেকে সঙ্গীনতর হয়ে উঠল, আর শেষ পর্যন্ত সেই জনরোষ একদিন ফরাসি বিপ্লবে রূপান্তরিত হল। মাত্র কটা বছর, 1774 থেকে 1779, 5 বছরের মধ্যে সারা দেশ একসঙ্গে জ্বলে উঠল। 1779 সালে অক্টোবরে ভার্সাইয়ের রাজপ্রাসাদে বিপ্লবের আগুন ধরে গেল। ক্রুদ্ধ জনতার রোষ রাজপরিবারকে প্রাসাদ থেকে প্যারিসে পলায়ন করতে বাধ্য করল। সাধারণ মানুষের ছদ্মবেশে তারা পালাতে চেয়েছিলেন উন্মত্ত জনতার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তা হলো না। রাজা রানীকে আশ্রয় দেবার মতো কেউ ছিল না। দেশের আপামর জনতা যে রাজার শত্রু, উভয়েই শেষ পর্যন্ত জনতার হাতে বন্দী হলেন। সশস্ত্র প্রহরা বসল বন্দিনিবাসের দরজায়। বিদ্রোহী এবং দেশপ্রেমিক বিপ্লবীরা চাইল প্রকাশ্যে তাদের বিচার করা হোক। অবশেষে বিচার শুরু হলো। ফল কি হবে তা জানাই ছিল। 1793 সালের 21শে জানুয়ারি গিলোটিনের করাত রাজা ষষ্ঠদশ লুইসের মাথাটি কেড়ে নিল। মুক্তি পেলেন না রানী অ্যান্টোনিয়েট। অবশেষে 1793 সালের 16ই অক্টোবর রাজা ষষ্ঠদশ লুইসের মতো তিনিও নিজের মাথা দিয়ে গেলেন গিলোটিনের নিচে। এরপর কেটে গেছে অনেক বছর। পৃথিবীর ইতিহাসে ঘটেছে অনেক বিবর্তন। জীবনের সব ঋণ শোধ করে ম্যারি অ্যান্টোনিয়েট হয়েছেন ইতিহাসের একটি চাঞ্চল্যকর এবং করুণ নাম। মেরির জীবন ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেয় স্বেচ্ছাচারিতার পরিণাম। কিন্তু সেটাই কি শেষ কথা? সত্যিই কি মৃত্যুর পর আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না? অতৃপ্ত বাসনা নিয়ে কেউ মারা গেলে আমরা দেখেছি সেই সব আত্মারা বারবার পৃথিবীর আশেপাশে ফিরে আসতে চেয়েছে। মেরিরও কি অতৃপ্ত বাসনা কিছু ছিল?
তারও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুনর্বার বাঁচার বাসনা জেগেছিল? অন্তত যষ্টোদশ লুইসের জীবদ্দশায় আমরা দেখেছি মেরি বাঁচার জন্য শেষ সংগ্রাম করেছেন, কিন্তু রাজার মৃত্যুর পর মেরিকে আমরা পেয়েছি শান্ত এবং স্থির উদাসীন এক মূর্তির মতো। অনেক ঝড়ের শেষে পৃথিবী যেমন শান্ত হয়, মেরিও ঠিক তেমনি সারা জীবন ভোগ-বিলাসের শেষে হয়ে পড়েছিলেন নির্বিকার। শান্তভাবে এসেছেন নিজের বিচারের এজলাসে, দৃঢ় উন্নত ভঙ্গিতে শুনেছেন নিজের মৃত্যুর পরোয়ানা। তারপর রানীর মতো বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে গেছেন গিলোটিনের নিচে। তবু যেন মনে হয় সব শেষ হয়েও সবকিছু শেষ হয়ে যায়নি। অন্তত পরবর্তী ঘটনা যদি সত্যি হয়, তাহলে ধরে নিতে হবে ম্যারি অ্যান্টোনেটেরও ছিল কিছু শেষ কথা বলার, যা তিনি জীবদ্দশায় বলে যেতে পারেননি। সেদিন 10 আগস্ট 1901 সাল। এই শতাব্দীর বছর শুরু। রানীর মৃত্যুর পর কেটে গেছে 108 বছর। পৃথিবীর মানুষ ইতিহাসের পাতা ব্যতিরেকে তার সব কিছু ভুলে গেছে। সচরাচর মনে পড়ে না তার জীবনের করুণ আলেখ্য। মিস মোবার্লি আর মিস জর্ডেন গেছেন প্যারিস ভ্রমণে। বাড়িতে বসে না থেকে দুই অসমবয়সী নারী প্রতিদিন বিকেলে বেরিয়ে পড়েন। আজ এখানে, কাল সেখানে, কখনো ট্রেনে, কখনো অন্য কোনো যানে। সেদিন হঠাৎ মিস জর্ডেনের খেয়াল হলো ভার্সাইয়ের বিখ্যাত রাজপ্রাসাদ দেখতে যাবেন। মিস মোবার্লির প্যারিস ঘোরা হয়নি এর আগে। ভার্সাইয়ের রাজপ্রাসাদের ঐতিহাসিক মূল্য আছে যথেষ্ট। দুই মহিলা ট্রেনে চেপে উপস্থিত হলেন ভার্সাইতে। যতটা উৎসাহ নিয়ে তারা এসেছিলেন, ভার্সাইয়ের রাজপ্রাসাদ তাদের তেমন মুগ্ধ করল না। তখন মিস মোবার্লি জানালেন তিনি প্রেটিট ট্রায়ানোতে যাবেন। বিখ্যাত প্রেটিট ট্রায়ানো মেরি অ্যান্টোনিয়েটের সাধের বাড়ি। ভার্সাই রাজপ্রাসাদ থেকে কিছু দূরে বাগানের মধ্যে অবস্থিত এই প্রেটিট ট্রায়ানো। পায়ে হেঁটেই তারা রওনা হলেন। সাধারণত অন্যান্য দর্শনার্থীরা কোনো পথ নির্দেশককে সঙ্গে নেন। অপরিচিত স্থান, পথ ভুল হতেই পারে। সঙ্গে পথ নির্দেশক থাকলে অনেক পরিশ্রম আর হয়রানি লাঘব হয়। কিন্তু মহিলাসুলভ লজ্জায় তারা কোনো পথ নির্দেশক অথবা কোনো পথ নির্দেশিকার বইও কিনলেন না। তারা ভাবলেন বিখ্যাত স্থান, স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করলেই তারা প্রেটিট ট্রায়ানোতে পৌঁছে যাবে। আগেই বলেছি, অপরিচিত স্থানে পথ ভুল হবার সম্ভাবনা প্রতি পদে পদে। অচিরেই তারা রাস্তা ভুল করলেন এবং পথ হারালেন। বড় রাস্তা ছেড়ে তারা একটি গলির মধ্যে ঢুকে পড়লেন। ফলে প্রেটিট ট্রায়ানোতে পৌঁছনোর বদলে এসে উপস্থিত হলেন একটি গ্রাম্য আর মেঠো বাড়ির সামনে। মিস মোবার্লির হঠাৎ কেমন যেন সন্দেহ হলো, হয়তো তারা ঠিক রাস্তায় আসেননি। সেই কুঁড়ে ঘরটির জানালার সামনে দাঁড়িয়ে তখন একটি গ্রাম্য মহিলা কাপড় থেকে জল ছাড়াচ্ছিলেন। এবার তার মনে হলো মহিলাটিকে প্রেটিট ট্রায়ানোর সম্বন্ধে জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি ফরাসি ভাষা জানতেন না। তবে আশ্চর্য হলেন মিস জর্ডেন যথাসামান্য ফরাসি ভাষা জানা সত্ত্বেও গ্রাম্য মেয়েটিকে কিছু জিজ্ঞাসাই করলেন না। আসলে মিস জর্ডেন বোধহয় মেয়েটিকে লক্ষ্যই করেননি। যে গলি ধরে ওরা যাচ্ছিলেন কিছু দূর এগোবার পরেই দেখলেন গলিটি 3 ভাগে ভাগ হয়ে গেছে। দুজনে একবার থমকে দাঁড়ালেন। দুজনে দুজনের মুখের দিকে তাকালেন। দুজনের মুখে তখন একটাই প্রশ্নই আটকে আছে, এবার কোন রাস্তায়? কয়েক সেকেন্ড চিন্তা করতে না করতেই তারা মধ্যবর্তী রাস্তায় দুজন লোককে দেখতে পেলেন। তাদের দেখে প্রাসাদের মালি বলেই
মনে হয়েছিল। সুতরাং আর কিছু চিন্তা না করে মাঝের রাস্তা ধরে এগিয়ে চললেন। মিস মোবারলি পরে অবশ্য বলেছিলেন, লোক দুটোকে দেখে তার মনে হয়েছিল সাধারণ মালী নয় এরা, নিশ্চয় সৈন্য বিভাগের কোনো উচ্চপদস্থ অফিসার হবেন। তাদের পরনে ছিল ধূসর সবুজ রঙের লম্বা কোট, আর মাথায় ছিল 3 কোনা টুপি। মিস জর্ডেনও পরবর্তীকালে বলেছিলেন তিনিও ওই রকম 2জন লোককে দেখেছিলেন, এমনকি তাদের হাতে যে ছড়ি জাতীয় কিছু ছিল তারও উল্লেখ করেছিলেন। যাই হোক, লোক দুটিকে দেখার পর মিস মোবারলি এগিয়ে গিয়ে পেটি ট্রায়ানো কোন রাস্তায় পড়বে তার হদিশ জিজ্ঞাসা করেছিলেন। লোক দুটি ইংরাজি প্রশ্নের কি মানে করেছিল কে জানে, তারা ফরাসি ভাষায় উত্তর দিয়েছিল, টুট্টু ড্রা। ভুল হয়েছিল এখানেই। ড্রা শব্দটির ইংরাজি আভিধানিক অর্থ হল রাইট, মানে দাবি বা অধিকার, কিন্তু মিস মোবারলি ধরে নিলেন তাদের বুঝি ডান দিকের গলিতে যেতে বলা হচ্ছে। কাল বিলম্ব না করে তারা ডান দিকের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে গেলেন। একটু পরেই মিস জর্ডেনের প্রথম নজরে এলো একটি ছোট্ট কুঁড়ে ঘর। বাড়িটির নির্মাণ কৌশল ছিল বহু পুরনো আমলের ফরাসি কায়দায়। কুঁড়ো ঘরটির সামনে দাঁড়িয়ে ছিল একজন মধ্যবয়সী স্ত্রীলোক ও একটি অল্পবয়সী কুমারী মেয়ে। সম্ভবত ছোট মেয়েটি ওই বয়স্ক মহিলারই কন্যা হবে। মিস মোবারলি আর মিস জর্ডেন দুজনেই একটু আশ্চর্য হলেন, কারণ ওই 2জন গ্রাম্য মহিলার পরনে ছিল অতি পুরনো দিনের পোশাক আশাক, কম করেও 1 শতাব্দীর আগের পরিচ্ছদ। এসব পোশাকের চলন 1901 সালে ছিল না। কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয়। আরো খানিকটা এগিয়ে গিয়ে তারা একটা জিনিস লক্ষ্য করে বেশ চমকেই উঠেছিলেন। মেয়ে দুটির মুখে কোনো কথা ছিল না। বয়স্ক মহিলাটিকে দেখে মনে হলো সে যেন হাতে একটা বালতি জাতীয় কিছু নিয়ে কোমর ভেঙে নিচু হয়ে কি যেন করছে, কিন্তু তার ওই ভঙ্গির মধ্যে জীবনের কোনো স্পন্দনই ছিল না। মনে হলো কেউ যেন তাকে শাস্তি দিয়ে ওইভাবে জন্মকাল ধরে দাঁড় করিয়ে রেখেছে। মিস জর্ডেন তো অস্ফুটে বলেই ফেললেন, দেখে মনে হচ্ছে ট্যাবলো বিভার মতো জীবন্ত কোনো প্রতিমূর্তি। কেউ যেন মোম দিয়ে জ্যান্ত মানুষের মতো প্রতিকৃতি তৈরি করে রেখেছে। তাদের এই প্রথম অদ্ভুত অভিজ্ঞতাটি পরবর্তীকালে বেশ গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মেয়ে দুটিকে ওইভাবে নিশ্চল এবং নিথর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই বেশ হতভম্ব হয়ে মুখ চাওয়াচাওয়ি করলেন। যখন তারা ভাবছিলেন এরপর কি করবেন, ঠিক তখনই অকল্পনীয় ঘটনা ঘটতে শুরু করল। মুহূর্ত মধ্যেই সুস্পষ্ট তারা অনুভব করলেন চারিদিকের প্রকৃতির মধ্যে অভাবনীয় সব পরিবর্তন। আকাশের রং একটু আগেও ছিল নীল, হঠাৎই কেমন যেন সেই রং হয়ে উঠল বিবর্ণ হলুদ। আশপাশে সমস্ত প্রকৃতির বুকে নেমে এলো রাতের নিস্তব্ধতা। এমন একটা পরিবেশে চারিদিক অসহ্য নিস্তব্ধ, আশেপাশে একটা জীবন্ত প্রাণী পর্যন্ত নেই। এমনকি গাছে গাছে যে সব পাখিরা উড়াউড়ি করছিল তারাও ছবির মতো স্থির। মিস মোবারলি আর মিস জর্ডেনের মতো শিক্ষিতা 2 মহিলা রীতিমতো ভয় পেয়ে গেলেন। তারা তাড়াতাড়ি পা চালিয়ে এই অভিশপ্ত জায়গাটি পার হয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু কয়েক পা এগিয়েই আবার থমকে দাঁড়াতে হলো। কুঁড়ে ঘরটার ঠিক পিছনেই ছিল একটা জঙ্গল, কিন্তু জঙ্গলটাকে দেখে তাদের মনে হলো কে যেন থিয়েটারের জন্য একটা চিরকালীন দৃশ্যপট এঁকে দিয়েছে, সেখানেও মৃত্যুর শীতলতা ছড়িয়ে রয়েছে। তারপর হঠাৎই তারা দেখতে পেলেন মাটির একটা ছোট্ট ঢিপি। সেখানে বসে আছে একটি মাঝবয়সী লোক। লোকটির পরনে রয়েছে একটা পুরনো আমলের কালো আলখাল্লা আর মাথার ঢাউস টুপি। অন্য সময় হলে এই লোকটিকে দেখে তাদের এমন কিছু মনেই হতো না, কিন্তু সে অস্বাভাবিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে দুজনেই তখন কিংকর্তব্য বিমূঢ়। মনে মনে তারা দুজনেই যখন ভাবছেন এখন কি করা যায়,
ঠিক সেই মুহূর্তে সামনের সেই বসে থাকা লোকটি হঠাৎ যেন নড়ে উঠল। অনেকক্ষণ পর এই প্রথম মৃত্যুপুরীর শীতলতায় প্রাণের স্পর্শ লাগলো যেন। লোকটি বসা অবস্থায় ধীরে ধীরে ওদের দিকে ফিরে তাকালো। উফ, সে কি বীভৎস মুখ, আর কি জঘন্য চাউনি লোকটির! মিস মোবারলি তো আতঙ্কে ২ পা পিছিয়ে এলেন। অবশ্য অত ভয়ের মধ্যেও দুজনের মনে একটা কথার উদয় হয়েছিল। লোকটা তাদের দিকে তাকিয়েছিল বটে, কিন্তু তার দৃষ্টি ঠিক তাদের দিকে নিবদ্ধ ছিল না। তার ওই কুৎসিত শয়তানি দৃষ্টিটা যেন বারবার বলছিল, কেন, কেন তোমরা এখানে? তোমরা এখান থেকে যাও, পালাও এখান থেকে। সেই মায়াময় পরিবেশে, সেই রহস্যময় বিকেলে রাস্তা হারিয়ে ফেলা ২ ইংরাজ মহিলা মনে মনে হয়তো এটাই চাইছিলেন যে এই ভয়াবহ পরিবেশ থেকে এক্ষুনি পালিয়ে যাওয়াই উচিত, নইলে যে কোনো মুহূর্তে আরো ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। ঠিক তখনই ঘটল আরো এক অদ্ভুত কাণ্ড। আশেপাশে কোনো জনমানবের চিহ্ন ছিল না, কিন্তু হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আর একজন লোক। অবশ্য এই লোকটির মধ্যে অত ভীতিজনক তেমন কিছু ছিল না, তবে লোকটি যেভাবে হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো, তাতে মনে হলো সে যেন অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছে। লোকটি তখন রীতিমতো উত্তেজিত। চিৎকার করে সে বলে উঠল, মহাশয়ারা, আপনারা এখনো কেন এখানে দাঁড়িয়ে আছেন? আর এক মুহূর্ত এখানে দাঁড়াবেন না। আপনারা যা দেখতে চাইছেন সেটা এদিকে নয়, ওদিকে। বলেই হাত তুলে অন্য রাস্তা দেখিয়ে দিল। মিস জর্ডেন বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু লোকটি সে অবকাশই দিল না। লোকটির দেখিয়ে দেওয়া রাস্তা ধরে উভয়ে কিছু দূর এগিয়ে গেলেন। সামনেই পড়ল অতি প্রাচীন একটি গ্রাম্য সেতু। সেতুটি পার হতেই এসে পড়লেন বাগান ঘেরা একটি বাড়ির সামনে। তখন কিন্তু আর সেই আগের থমথমে অবস্থাটা ছিল না। প্রকৃতিও অনেক স্বাভাবিক। চারিদিকের পরিবেশে দেখে মনে হলো তারা যেন কোনো ব্যারেকে এসে পড়েছেন। যে বাড়িটার সামনে এসে ওরা দাঁড়ালেন, ওটাই সেই বিখ্যাত প্রেটিট ট্রায়ানো, মেরি অ্যান্টোনিয়েটের সাধের বাড়ি। অস্বাভাবিকতা পার হয়ে স্বাভাবিক এবং জাগতিক পরিবেশের মধ্যে আসতে পেরে উভয়েই যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। প্রাণ ভরে প্রকৃতির নির্মল বাতাস নিলেন। কিন্তু এখানেই মিস মোবারলির জন্য সব থেকে বেশি চমক আর বিস্ময় অপেক্ষা করেছিল। সবুজ ঘাসে মোড়া শান্ত লনটির দিকে চোখ ফিরিয়ে ফিরিয়ে দেখছিলেন দুজনেই। সামনেই প্রেটিট ট্রায়ানো, মেরি অ্যান্টোনিয়েটের প্রিয় আবাসস্থল। ঐতিহাসিক মূল্যেও এই স্থান বেশ উল্লেখযোগ্য। সহসা বিকেলের অর্ধশ্রিয়মান আলোয় চমকে উঠলেন মিস মোবারলি। কোনো ভুল ছিল না তার দেখায়। বিকেলের আলোয় দৃশ্য অপেক্ষাকৃত কম উজ্জ্বল হলেও মিস মোবারলির চোখের দৃষ্টি খুবই প্রখর। তিনি দেখলেন বাড়ির দিকে পিছন ফিরে এক সুবেশা রমণী ছোট্ট একটি টুলের উপর বসে আছেন, তার হাতে ধরা একটি কাগজ। বাঁ হাতটিকে সোজা টান টান রেখে কাগজটি চোখের সামনে ধরে আছেন। দেখে মনে হচ্ছিল তিনি যেন ছবি আঁকার স্কেচ করছেন। মিস মোবারলি বেশ আশ্চর্য হলেন। এই পরিবেশে এখন একজন মহিলাকে একা একা বসে থাকতে দেখা একটু অস্বাভাবিক। কুনিয়ে ঠেলা দিয়ে তিনি পাশে দাঁড়ানো মিস জর্ডেনকে বললেন, কি ব্যাপার বলো তো? এমন এক নির্জন জায়গায় ওই মহিলা একা একা বসে কি করছেন? মিস জর্ডেন বেশ অবাক হয়ে চারদিক দেখে বললেন, কার কথা বলছেন মিস মোবারলি? কে বসে আছেন? সে কি, তুমি দেখতে পাচ্ছ না? ওই তো এক মহিলা ওখানে বসে কিছু বোধহয় আঁকছেন। আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ হ্যাঁ, আবছা মতো একটা কিছু ওখানে রয়েছে বলে মনে হচ্ছে। আবছা? কি বলছো তুমি? তোমার কি চোখের দৃষ্টি শক্তি কমে গেছে? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো, ওই তো উনি আমাদের দিকে মুখ ফেরালেন। উফ ঈশ্বর, এ আমি কি দেখেছি! উনি, উনি তো ম্যারি অ্যান্টোনিয়েট! মিস মোবারলি পরবর্তীকালে তার জবানবন্দিতে বলেছিলেন, সেই অভিশপ্ত বিকেলে আমি যা দেখেছিলাম তা বিস্ময়ের হলেও বেশ স্পষ্ট। এই ঘটনার কিছু পরেই
মিস মোবারলি এবং মিস জর্ডেনের আর সেখানে দাঁড়াবার মতো মানসিক ক্ষমতাই ছিল না। তারা চটপট বাগান সংলগ্ন বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালেন। এমন সময় বাড়ির ভেতর থেকে খুব প্রাণবন্ত এবং হাসিখুশি ভরা এক তরুণ এসে তাদের সামনে দাঁড়ালো। জিজ্ঞাসা করল তারা কোথায় যেতে চান। তরুণটি শেষ পর্যন্ত তাদের প্রেটি ট্রায়ানোর প্রধান ফটকের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানকার পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। এই যে এতক্ষণের দেখা অলৌকিক সব কাণ্ডকারখানা, তার কোনো চিহ্নই ছিল না। পেটি ট্রায়ানোর প্রধান ফটক পার হতেই তারা দেখলেন হাসি খুশি ভরা বহু দর্শনার্থীর ভিড়। সেই মুহূর্তে তাদের মনে হয়েছিল মৃত্যুপুরী থেকে তারা ফিরে এসেছেন। মেরি অ্যান্টোনিয়েটের ঐতিহাসিক বাড়ি দেখে একসময় ওরা দুজনে অন্যান্য দর্শনার্থীদের সাথে নির্বিঘ্নে ফিরে এসেছিলেন প্যারিসে। এই ঘটনার সপ্তাহকাল পরেও মিস মোবারলিকে বেশ চিন্তাচ্ছন্ন এবং ভারাক্রান্ত দেখাত। তাকে দেখে মনে হতো তিনি সর্বদাই কী যেন ভাবেন। এমনকি মনের ভার হালকা করার জন্য তিনি ইংল্যান্ডে তার বোনকে সব কিছু জানিয়ে চিঠিও লিখেছিলেন। একদিন কথায় কথায় মিস জর্ডেনকেও জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা জর্ডেন, তোমার কি মনে হয় প্রেটি ট্রায়ানোর বাড়িটা ভুতুড়ে বাড়ি? মিস জর্ডেন এক কথায় উত্তর দিয়েছিলেন, হ্যাঁ মিস মোবারলি, কোনো সন্দেহ নেই, ও বাড়িতে ভূত আছে। এরপর ওই দুই ইংরেজ মহিলা অনেক দিন ধরে সেদিনের ঘটনার মানে খোঁজার চেষ্টা করেছিলেন। পুরনো দিনের শোনা সব ভূতের গল্পের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বারবার মিলিয়ে দেখেছিলেন। তারা দুজনেই একমত হয়েছিলেন যে সেদিন তারা যা দেখেছিলেন তাতে তারা দুজনেই একই সঙ্গে ভয়চকিত হয়েছিলেন। এমনকি দুজনে আলাদা আলাদাভাবে নিজেদের অভিজ্ঞতার কথা লিখেছিলেন। পরে মিলিয়ে দেখেছিলেন দুজনের বক্তব্য আর অভিজ্ঞতা হুবহু এক। সেদিনটা ছিল 10 অগস্ট। পুরনো ইতিহাসে এই দিনটা একটি ঐতিহাসিক ঘটনাও তারা পেয়েছিলেন। 10 অগস্ট 1992 সাল। রাজার সুইস রক্ষীদল সেদিন সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল, যার ফলে আর রাজার পক্ষে নিজের রাজতন্ত্রবাদ বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। এরপর তারা দুজনে তাদের পূর্ব অভিজ্ঞতা স্মরণ করে এবং মেরি অ্যান্টোনিয়েটের জীবন ইতিহাসের সঙ্গে মিলন ঘটিয়ে লিখলেন একটি বই। বইটির নাম দিলেন অ্যান অ্যাডভেঞ্চার। অ্যান অ্যাডভেঞ্চার প্রকাশিত হয়েছিল 1911 সালে, আর ওই একই বছরে বইটির এডিশন হু হু করে বিক্রি হয়ে যায়। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার চলে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে। নমস্কার।